ঘট্টমেলা নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়, বাংলা টেলিভিশনে প্রথমবার সোজাসুজি প্রশ্নের T20। ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না আমি, স্বর্ণালী। প্রশ্ন করব সোজাসুজি। যুদ্ধের 42 দিন, কিন্তু এই যুদ্ধের 42 দিনে এখনো পর্যন্ত সরাসরি মুক্ত হতে পারল না ইউক্রেন। বরঞ্চ মুক্ত তো হতে পারল না, উল্টে নতুন করে কোথাও আক্রমণের সম্ভাবনা, আক্রমণের আশঙ্কা আরো বেশি প্রবল থেকে প্রবলতর হচ্ছে। কারণ বিগত 24 ঘন্টায় একটার পর একটা মিসাইল হামলার ছবি সাক্ষী থাকছি আমরা এখান থেকে। নিঃসন্দেহে বিগত 72 ঘন্টায় এবং শেষ এক সপ্তাহের মধ্যে প্রচুর পরিমাণে যুদ্ধের সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র এবং এয়ার ডিফেন্স বেশ কিছু সিস্টেম দেশের পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসে পৌঁছেছে এই দেশটার কাছে, অর্থাৎ ইউক্রেনের কাছে। এবং সেটা মূলত আসছে ওড়িশা বন্দর থেকে। এই কারণে বেশ কিছু মিসাইল নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে তারা। যে বিভিন্ন একটার পর একটা বড় বড় চেকপোস্ট আমরা ক্রস করে আসছি এবং সেখানে দীর্ঘ লাইন, কারণ মনে করা হচ্ছে দীর্ঘদিন বাদে কোথাও মানুষজন একটু ভরসা পাচ্ছেন, তারা ভাবছেন যে একটু করে কোথাও হয়তো বাড়ি ফেরা যাবে। তোমার এবং কিভ যে হাইওয়ের ছবি সামনে এসছে, আমরা কি দেখেছি সেখানে? সেই হাইওয়ের সামনে দেখেছি আমরা দুধারে মানুষের দেহ পড়ে রয়েছে। একটা ভয়ঙ্কর ছবি, কোথাও সেটা বলতে গেলে আমার নিজেরও কোথাও আমি শিউরে উঠছি, যেখানে এই হাইওয়ের উপরে দেখতে পাওয়া গেছে 5 জন নগ্ন মহিলার দেহ। তাদেরকে একসঙ্গে রেখে টায়ার দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। নারকীয় সেই সমস্ত হত্যালীলা। ইউক্রেন জুড়ে লাশের পাহাড়, মৃত্যুর সংখ্যা দফায় দফায় বাড়ছে। এই মৃত্যুর সংখ্যা নিয়ে বিভিন্ন জায়গাতে পরিসংখ্যান পর্যন্ত দেওয়া হচ্ছে রাষ্ট্রসংঘের কাছে, কিন্তু আসল সংখ্যা এখনো পর্যন্ত সামনে আসছে না এবং বলা হচ্ছে সেই সংখ্যাটা আরো অনেক বেশি, আরো অনেক ভয়ঙ্কর, মারাত্মক। এবং একই সঙ্গে সংখ্যা উঠে আসছে বুচার। যেরকম আমি জানিয়েছিলাম এর আগে, বুচাতে যে জনসংখ্যা ছিল 32,000-এর ওপরে, সেই শহর, ছোট্ট সাজানো শহর, সেই শহরের জনসংখ্যা এই মুহূর্তে পৌঁছে গিয়েছে মাত্র 2900-এ, এমনটা দাবি করা হচ্ছে ইউক্রেনের সরকারের পক্ষ থেকে। আসল সত্যটা, আসল তথ্য দিয়ে প্রকাশ করার দাবিও সামনে আসছে রাষ্ট্রসংঘের পক্ষ থেকে। 42 দিন পেরিয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত যুদ্ধের কবল থেকে পুরোপুরি মুক্তি পায়নি ইউক্রেন। বিভিন্ন জায়গায় যেখানে আমরা যাচ্ছি সেখানেই কার্যত ধ্বংসের ছবি। বিশেষত কিভের চারপাশ, কিভ রাজধানী, তার চারপাশের যে রিজিয়নগুলো, সেগুলো কার্যত এই মুহূর্তে বিধ্বস্ত হয়ে গেছে। একটার পর একটা জায়গা কোথাও পুনর্দখল করছে ইউক্রেনের বাহিনী, ইউক্রেনের সেনা। আর সেখানে গিয়ে যখন প্রবেশ করছে সভ্যতার আলো, যখন প্রবেশ করছি আমরা সাংবাদিকরা, তখন রীতিমতো চমকে উঠছি। যেদিকে দু চোখ যায় শুধুমাত্র ধ্বংস, ধ্বংস আর ধ্বংস। রাশিয়ার বিরুদ্ধে টানা আক্রমণ চালিয়ে যাচ্ছে, লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন। কোথাও পাল্টা আক্রমণের ছবি দেখতে পাচ্ছি, কোথাও বা প্রতিরোধ গড়ে তোলার ছবি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে সত্যি কি যারা চলে গিয়েছেন, যারা অন্যান্য শহরে আশ্রয় নিয়েছেন বা যারা দেশ ছেড়ে কোথাও প্রতিবেশী দেশ পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন, তারা কি আদৌ ফিরতে পারবেন কিভে? এটাই কি এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ নয় জেলেনস্কি প্রশাসনের? কিভের চারপাশে ছোট ছোট যে গ্রামগুলো, এমনকি শুধু তাই নয়, যে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলো, সেগুলো আস্তে আস্তে ছন্দে ফেরার চেষ্টা করছে। কিন্তু আদৌ কি ছন্দে ফিরতে পারবে? এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন সেটা। গতকাল আমরা যখন ম্যাকারিভ গ্রামের সামনে ছিলাম, সেই সময় জানতে পারলাম সেখানকার চেকপোস্ট থেকে আমাদের বারণ করা হলো কি ম্যাকারিভ গ্রামে না ঢুকতে। ম্যাকারিভ তো এর আগেই কোথাও দাবি করা হয়েছে যে ম্যাকারিভ উদ্ধার করা হয়ে গেছে, পুনর্দখল করা হয়ে গেছে, তাহলে এখনো কেন এত নিরাপত্তা? এবং গতকাল মধ্যরাতে কিন্তু ম্যাকারিভে পরপর দুটো বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। শুধু তাই নয়, 70 কিলোমিটার দূরে, লভিভের দূরে, 70 কিলোমিটার দূরে বড়সড় বিস্ফোরণের খবর এসছে আমাদের কাছে আজ সকালেই। যদিও সরকারি সূত্রে এই বিস্ফোরণের খবর একটাও স্বীকার করা হয়নি। তাহলে কি কোথাও কোনো জায়গাতে ব্যর্থ হচ্ছে ইউক্রেনিয়ান সেনা এবং সেটা কোথাও এই মুহূর্তে সামনে আনতে চাইছে না তারা? একাধিক প্রশ্ন উঠে আসছে এবং নতুন করে লুহান্স এবং ডনেক্স রিজিয়নে গুলাগুলি চলছে, ফায়ারিং হচ্ছে ননস্টপ, সেই খবরও সামনে আসছে। বিপজ্জনক হাইওয়ে, যে হাইওয়ে দিয়ে প্রত্যেক মুহূর্তে মৃত্যু কোথাও অপেক্ষা করে বসে আছে, যে হাইওয়েতে প্রত্যেক পদে পদে বিপদ লুকিয়ে আছে, মৃত্যু ফাঁদ তৈরি হয়ে রয়েছে, রাস্তা জুড়ে রয়েছে মাইন বিছানো রয়েছে। এবং শুধু তাই নয়, এই হাইওয়ে সেই বিখ্যাত হাইওয়ে, কুখ্যাত হাইওয়ে বলছি আমরা, যে হাইওয়ে দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছে একাধিক ইউক্রেনিয়ান। তারা কিভ থেকে পালাবার চেষ্টা করেছে এই হাইওয়ে দিয়ে, কিন্তু সেখানে তাদেরকে কোনো রকমের নথিপত্র দেখা ছাড়া, যে অভিযোগ কোথাও এই মুহূর্তে রাশিয়ার বিরুদ্ধে তা হচ্ছে, সেখানে কোনো নথিপত্র দেখা ছাড়াই সেখানে এলোপাথারি গুলি চালানো হয়েছে তাদের উপরে, জ্বালিয়ে দেওয়া হয়েছে গাড়ি।
সেই গাড়ির কঙ্কাল আর নরকঙ্কালে ঢাকা এবং একটার পর একটা ব্রিজ ভেঙে ফেলা সেই বিপজ্জনক হাইওয়ে, সেই হাইওয়ে এই মুহূর্তে সব থেকে চর্চিত, সব থেকে আলোচিত। ইতিমধ্যেই কয়েক হাজার মানুষ যারা বিভিন্ন জায়গা থেকে কিভে ঢোকার চেষ্টা করছে, অর্থাৎ এক একটা রাস্তা যেখানে ভাঙা হয়ে রয়েছে, এক একটা রাস্তা যেখানে মানে কোনোভাবে যাওয়ার রাস্তা নেই, সেখানে অন্যান্য অনেক রাস্তা ঘুর পথে রাজধানীতে ঢোকার চেষ্টা করছে এমন অনেক মানুষরা দীর্ঘদিন ধরে লাভিভ বা ইভানো ফ্রান্সকিভসে ছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিঃসন্দেহে তারা আদেও কি ঢুকতে পারবেন কিভে? আদেও কি কিভে এই মুহূর্তে সুরক্ষিত রয়েছে? যে জ্বালানি কেন্দ্র রয়েছে, নিপ্রোর যে তেলের ডিপো রয়েছে, সেই তেলের ডিপো ধ্বংস হয়ে গেল। বিগত 8 ঘন্টা সময় লেগে গেল সেই নিপ্রোর তেলের আগুন কোথাও নিয়ন্ত্রণে আনতে, এবং এমনি করতে করতে একাধিক বড় সমস্ত তেলের ডিপোগুলোকে এই মুহূর্তে শেষ করে দিল রাশিয়া, ধ্বংস হয়ে গেল সেগুলো। অথেব শুধুমাত্র এই প্রবল ঠান্ডা, এই যুদ্ধ করার জন্য যেভাবে যে কোথাও শক্তি দরকার হয়, যে স্ট্রেংথ দরকার হয়, মূলত যেখান থেকে যোগান আসে, অর্থাৎ জ্বালানি, যে জ্বালানি ছাড়া ট্যাঙ্ক চলবে না, যে জ্বালানি ছাড়া সত্যি দেশ চলবে না, সেই জ্বালানিতে কোথাও আঘাত কিন্তু সম্পূর্ণভাবে হানতে পেরেছে রাশিয়ার সেনা। এটা হচ্ছে নিপ্রো জ্বালানি কেন্দ্র, এবং সেখানে বিপুল পরিমাণে জ্বালানি মোতায়েন করা, মজুত করা থাকে। সেই নিপ্রো তেলের ডিপোতে বিস্ফোরণ ঘটানো হয়, এবং শুধুমাত্র নিপ্রো তেলের ডিপো নয়, একই সঙ্গে যে খবরগুলো পাচ্ছি আমরা, তা হচ্ছে নিপ্রোর সঙ্গে বিভিন্ন জায়গাতে অনেক মিসাইল হামলা করা হচ্ছে। আমি এই জায়গাগুলো থেকে দেখাবার চেষ্টা করব কিভাবে রাস্তাগুলো এখানে বন্ধ করে রাখা হয়েছে, এবং গাছ ফেলে এখন শুধুমাত্র বাংকারের ভরসা নয়, ছোট যে রাস্তা, এখানে এই মুহূর্তে প্যারালাল আমি রাস্তায় রয়েছি, যে রাস্তা আমি কোথাও দেখাবার চেষ্টা করছিলাম সকাল থেকে, যে এখান থেকে যে হাইওয়ে, অর্থাৎ যে তোমার কি হাইওয়ে, কেন এই হাইওয়ে বিখ্যাত ছিল আমি সকালেই বলেছিলাম যে ওটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ হাইওয়ে, যে হাইওয়ে থেকে মানুষ পালাবার চেষ্টা করেছিল। এবং আমরা দেখেছি সেই হাইওয়েতে কি ভয়ঙ্কর রকম ভাবে সেখানে গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, সেখানে মানুষকে মেরে ফেলা হয়, এলো পাথরে গুলি চালানো হয়। এবং এই মুহূর্তে গতকাল পর্যন্ত বলছিলাম আমরা যে সেখানে প্রচুর মানুষ আবারও ফেরার চেষ্টা করছেন, কিন্তু এই মুহূর্তের যে ছবি, আবারও কোথাও আশঙ্কার কালো মেঘ ঘনিয়ে আসছে। মারিয়াপোল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বন্দর, যাকে বলা হচ্ছে স্ট্র্যাটেজিক পোর্ট। কেন সেই মারিয়াপোল দখল করতে একদম উন্মুখ হয়ে রয়েছে রাশিয়া? এখনো পর্যন্ত সেই মারিয়াপোল পুনর্দখল করতে পারেনি ইউক্রেন। কোথায় এই স্ট্র্যাটেজিক পোর্ট নিয়ে সমস্যা তৈরি হচ্ছে? কেন কোথাও অন্তরায় তৈরি হচ্ছে স্ট্র্যাটেজিক পোর্ট পুনর্দখল করতে? এবং যেটা সূত্রের খবর, যেটা ইউক্রেনের সরকারি তরফ থেকে দাবি করা হচ্ছে, যে অত্যন্ত স্পেশাল ফোর্স, অত্যন্ত সক্রিয় আগ্নেয়াস্ত্র প্রয়োগ করা হচ্ছে, স্পেশাল ফোর্স তৈরি করা হয়েছে শুধুমাত্র এই মারিয়াপোলকে নিজের দখলে রাখতে। রাশিয়া এটা করছে, এমনটাই কিন্তু অভিযোগ ইউক্রেনের। কিন্তু কেন, কি এমন রয়েছে মারিয়াপোলে? কেন বলা হচ্ছে মারিয়াপোলকে স্ট্র্যাটেজিক পোর্ট? চলুন দেখে নিই মারিয়াপোল নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। মারিউপোল ইউক্রেনের অন্যতম বড় এবং গুরুত্বপূর্ণ শহর। ডনবাস এবং ক্রিমিয়ার মাঝের শহর মারিউপোল। ডনবাস এবং ক্রিমিয়া মাঝে থাকার জন্য ইউক্রেনকে পুরোপুরিভাবে ঘিরতে মারিউপোলকে দখল করতেই হবে, এমনই লক্ষ্য রাশিয়া। দ্বিতীয় দফা যুদ্ধ শুরু হবে। কেন বলছি আমি? কারণ হচ্ছে যে ইতিমধ্যেই বেশ কিছু পক্ষ নেওয়া হয়েছে, স্পষ্ট যেটা ছবিটা দেখা যাচ্ছে। আজকে এখানে ইউক্রেনের তরফ থেকে, ইউক্রেনের মিডিয়ার তরফ থেকে একটা ছবি স্পষ্টভাবে সামনে নিয়ে আসা হয়েছে, একটা ম্যাপ নিয়ে আসা হয়েছে, যে ম্যাপ থেকে কোথাও দু রকম নয়, যদি স্পেসিফিক্যালি বলতে হয় তাহলে 4 রকমের রঙে সেখানে বোঝানো হচ্ছে যে কারা রাশিয়ার পক্ষে, কারা ইউক্রেনের পক্ষে, কারা রাশিয়ার পক্ষে যাওয়ার পথে রয়েছে, আর কারা ইউক্রেনকে সমর্থন করার পথে রয়েছে। এর বাইরেও আরো একটা রং ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে যে নিউট্রাল, অর্থাৎ যারা নিউট্রাল রয়েছে। এবং এই ছবি প্রকাশ্যে আসার পর সমস্ত ইউক্রেনের মিডিয়া, সমস্ত ইউক্রেনের সংবাদ মাধ্যমে এই ছবি সামনে প্রকাশ্যে আসার পর ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে ইউক্রেনের প্রত্যন্ত জায়গায়, প্রত্যন্ত প্রান্ত, গ্রাম থেকে শুরু করে সব জায়গায়, যে তাহলে কারা তাদের পাশে আছে। এবং গোটা বিশ্বজুড়ে এই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে এই ম্যাপ, যা ইউক্রেনের মিডিয়ার তরফ থেকে প্রকাশ করা হয়েছে, ইউক্রেনের সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। এবং কোথাও তাহলে পক্ষগুলো আরো বেশি, এই বিভাজনগুলো আরো বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে, সন্দেহ নেই। যে ম্যাপে কোথাও ভারত রয়েছে, এবং ভারতের অবস্থান সেখানে দেখানো হচ্ছে গ্রে রং করে, অর্থাৎ ধূসর রং, যে ধূসর রং হচ্ছে নিউট্রালিটি, অর্থাৎ নিরপেক্ষতার প্রতীক। সেই নিরপেক্ষ রং দিয়ে কোথাও বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে ভারত এখনো কোনো পক্ষ নেয়নি। রাশিয়ার হামলায় বিধ্বস্ত হয়ে পড়েছে রাজধানী কিভ।
কেমন সেই কিভের ছবি। দিনভর আমরা ঘুরে দেখার চেষ্টা করলাম সেই বিধ্বস্ত রাজধানী। আদৌ কি মনে হচ্ছে যে ফিরতে পারবে আবার পুরনো ছন্দে? যদি ফিরতেও বা পারে তাহলে বা কতটা সময় লাগতে পারে? কিভাবে নতুন করে নতুন জীবনে ফিরতে পারে তারা? কারণ প্রত্যেক মুহূর্তে নতুন করে আশঙ্কার মেঘ ঘনাচ্ছে এই দেশের আকাশে। সেক্ষেত্রে আশ্বাস রয়েছে জেলেনস্কি প্রশাসনের তরফ থেকে, কিন্তু আদেও কি কিভ সুস্থ ছন্দে ফিরতে পারবে? এটা একটা বড় প্রশ্ন এই মুহূর্তে। মারিয়াপোল এখনো পর্যন্ত কোন রকম ভাবে দখল করার রাস্তায় এগোতে পারেনি ইউক্রেনিয়ান সেনা, এবং আজকে নিঃসন্দেহে আমাদের লক্ষ্য এই মুহূর্তে কিভের জীবন আদৌ কি স্বাভাবিক ছন্দে ফিরতে পারছে রাজধানী কিভ? ছোট ছোট অনেকগুলো বিষয় এই মুহূর্তে সামনে চলে আসছে। এই কিভের স্বাভাবিক ছন্দে ফেরাটা এই মুহূর্তে সত্যি সত্যি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। জেলেনস্কির কাছে এটাই একমাত্র চ্যালেঞ্জ যে গোটা বিশ্বের কাছে তুলে ধরা একদিকে রাশিয়ার যুদ্ধাপরাধ, এবং একই সঙ্গে কিভাবে কোন কোন চ্যালেঞ্জকে তিনি সামনে রেখে কিভাবে তার দেশের সমস্ত মানুষকে নিরাপদে বাড়িতে ফেরত আনতে পারছেন, দেশে ফেরাতে পারছেন, এবং একই সঙ্গে তার রাজধানীকে সুরক্ষিত করতে পারছেন। যুদ্ধ থামার জন্য নামই নেই। এতদিন ধরে পুড়ছে ইউরোপের শস্য গোলা ইউক্রেন। কেন বলছি? কারণ ইউক্রেনকে বলা হতো একসময় যে রুটির দেশ, এখনো বলা হয়, যদিও এই যুদ্ধের মধ্যে সেই রুটির দেশ কেমন অবস্থায় রয়েছে। শস্য গোলা বলা হয় যেখানে সব থেকে বেশি ব্রেড, পাউরুটি তৈরি হয়। সমস্ত আমদানি রপ্তানি এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে ইউক্রেন থেকে ইউরোপের অন্যান্য দেশে এবং ইউরোপের অন্যান্য দেশ থেকে ইউক্রেনে। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে আমরা, এটা একটা সুপার মার্কেট ছিল, যে সুপার মার্কেটের নিজস্ব গাড়ির ছবি আমরা দেখতে পাচ্ছি, যেখানে প্রচুর এরকম রুটি, ব্রেড, বিভিন্ন ধরনের ব্রেড কোথাও লোড করে আনা হতো বিভিন্ন জায়গা থেকে। এই মুহূর্তে সুপার মার্কেট কিচ্ছু নেই, আর সবটা জ্বলে পুড়ে তছনছ হয়ে গিয়েছে মিসাইল অ্যাটাকে। পরপর 2টো মিসাইল অ্যাটাক হয়েছে সেই শহরে। এবং এই জায়গা থেকে প্রশ্ন উঠছে যে এতদিন ধরে এত লম্বা যুদ্ধ চালিয়ে আসলে আখেরে কি লাভ হচ্ছে রাশিয়ার? কেন পুতিন এত লম্বা যুদ্ধ চালাতে চাইছেন? এই যুদ্ধ থেকে আসলে কি বার্তা দিতে চাইছেন তিনি গোটা বিশ্বের কাছে? অন্তত এই সময়ে বিভিন্ন জায়গাতে এই যে শস্যগোলা বলা হয়, ইউরোপের শস্যগোলা ইউক্রেনকে, সেই ইউক্রেনের এরকম বিধ্বস্ত একটা জ্বলে পুড়ে খাক হয়ে যাওয়া শপিং মার্কেট, সুপার মার্কেট থেকে দাঁড়িয়ে এই প্রশ্নটা এই মুহূর্তে সব থেকে বেশি মাথাচাড়া দিচ্ছে যে শুধুই কি ভুগবে ইউক্রেন আর রাশিয়া, গোটা বিশ্ব কি ভুগবে না? আখেরে কি লাভ হবে রাশিয়ার? এত লম্বা, এত দীর্ঘদিনের যুদ্ধে আসলে পুতিন কি বার্তা দিতে চাইছে গোটা বিশ্বকে? আগুন এই যুদ্ধের আবহের মধ্যে সব শেষ হয়ে গেছে। পেছন দিকটা ভয়ঙ্করভাবে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। এখানে লাগাতার আমরা জানি জাইটোমার রিজিয়ন, জাইটোমার ঠিক কিভের একদম পশ্চিম দিকে, কিভের গা ঘাসা, এবং একই সঙ্গে বলা হচ্ছে বেলারুশের দিক থেকে, ওপরের দিক থেকে এখানে আক্রমণ হয়েছিল, এবং এখনো পর্যন্ত চাল কিছু অবশিষ্ট নেই। এবং এখনো গত আমি যেটা বললাম যে মার্চ মাস জুড়ে লাগাতার আক্রমণ, এবং তার সঙ্গে এই লাগাতার আক্রমণের সঙ্গেই যেটা শেষের দিকে যে ছবিগুলো আমরা দেখেছি, অর্থাৎ যখন রাশিয়ান আর্মি এখান থেকে বেরিয়ে গিয়েছে, একাধিক ইনফ্রাস্ট্রাকচার সেখানে ধ্বংস হয়ে গিয়েছে এবং মানুষজন কার্যত এখানে ঢুকতে পারতো না, অবরুদ্ধ হয়েছিল এই গোটা অংশ, গোটা এরিয়া। এবং এখন আস্তে আস্তে তারা ভাবছে তারা ফিরবে, কিন্তু সত্যি যে ছবি আমরা দেখছি কোথাও, এরপরে কোথায় ফিরবে, কোথায় থাকবে? স্বপ্ন, মানুষের স্বপ্ন, সংসার মুহূর্তের মধ্যে শেষ। বিগত 24 ঘন্টায় একটার পর একটা মিসাইল হামলার ছবি সাক্ষী থাকছি আমরা এখান থেকে। নিঃসন্দেহে বিগত 72 ঘন্টায় এবং শেষ এক সপ্তাহের মধ্যে প্রচুর পরিমাণে যুদ্ধের সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র এবং এয়ার ডিফেন্স বেশ কিছু সিস্টেম দেশের পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসে পৌঁছেছে এই দেশটার কাছে, অর্থাৎ ইউক্রেনের কাছে। এবং সেটা মূলত আসছে ওড়িশা বন্দর থেকে। এই কারণে বেশ কিছু মিসাইল নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে তারা। কিন্তু নিষ্ক্রিয় করা সম্ভব নয় ইস্কান্দার মিসাইল, নিষ্ক্রিয় করা সম্ভব নয় ওনিক্স মিসাইল, নিষ্ক্রিয় করা সম্ভব হচ্ছে না বেশ কিছু হাই রেঞ্জের ক্রুজ মিসাইল, যেগুলো কোথাও টানা অ্যাজভ সাগর এবং একই সঙ্গে কোথাও ব্ল্যাক সি থেকে সেগুলোকে লঞ্চ করা হচ্ছে। অস্ত্র সাহায্যকারী দেশের তালিকায় রয়েছে আমেরিকা, ব্রিটেন, বেলজিয়াম, কানাডা, চেক প্রজাতন্ত্র,
ফ্রান্স, নেদারল্যান্ড, জার্মানি, পর্তুগাল, স্লোভাকিয়া, রোমানিয়া, গ্রিস, লিথুয়ানিয়া। অ্যাজভ সাগর এবং একই সঙ্গে কোথাও ব্ল্যাক সি থেকে সেগুলোকে লঞ্চ করা হচ্ছে, যার কথা আমরা সাক্ষী থাকলাম আজকে সকালবেলায় নিপ্রোর যে জ্বালানি কেন্দ্র রয়েছে, নিপ্রোর যে তেলের ডিপো রয়েছে, সেই তেলের ডিপো ধ্বংস হয়ে গেল। বিগত 8 ঘন্টা সময় লেগে গেল সেই নিপ্রোর তেলের আগুন কোথাও নিয়ন্ত্রণে আনতে। নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়া, একটার পর একটা স্যাংশন। এই মুহূর্তে রাশিয়ার আকাশে মেঘ কালো করে আসছে। সমস্ত নিষেধাজ্ঞার চক্করে কোথাও রাশিয়ার মানুষ, তাদের মধ্যে প্রচুর ক্ষোভ তৈরি হচ্ছে। এই নিষেধাজ্ঞার মধ্যে নতুন আরো একগুচ্ছ নিষেধাজ্ঞা আনতে চলেছে ইউরোপ নতুনভাবে। এমনকি জাতীয় নিরাপত্তা পরিষদেও একটার পর একটা নিষেধাজ্ঞার ঘেরা টোপ আসতে চলেছে রাশিয়ার জন্য। এই নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া কি আদৌ পারবে স্বাভাবিক ছন্দে ফিরতে? কত বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে রাশিয়ার কাছে এটা, এই ধরনের নিষেধাজ্ঞা সামাল দিতে? এটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। রাশিয়ার মানুষ, তাদের মধ্যে প্রচুর ক্ষোভ তৈরি হচ্ছে। এই নিষেধাজ্ঞার মধ্যে নতুন আরো একগুচ্ছ নিষেধাজ্ঞা আনতে চলেছে ইউরোপ নতুনভাবে। এমনকি জাতীয় নিরাপত্তা পরিষদেও একটার পর একটা নিষেধাজ্ঞার ঘেরা টোপ আসতে চলেছে রাশিয়ার জন্য। দ্বিতীয় দফা যুদ্ধ শুরু হবে। কেন বলছি আমি? কারণ হচ্ছে যে ইতিমধ্যেই বেশ কিছু পক্ষ নেওয়া হয়েছে, স্পষ্ট যেটা ছবিটা দেখা যাচ্ছে আজকে এখানে ইউক্রেনের তরফ থেকে, ইউক্রেনের মিডিয়ার তরফ থেকে একটা ছবি স্পষ্টভাবে সামনে নিয়ে আসা হয়েছে, একটা ম্যাপ নিয়ে আসা হয়েছে, যে ম্যাপ থেকে কোথাও 2 রকমের রং, 2 রকম নয়, যদি স্পেসিফিক্যালি বলতে হয় তাহলে 4 রকমের রঙে সেখানে বোঝানো হচ্ছে যে কারা কারা রাশিয়ার পক্ষে, কারা ইউক্রেনের পক্ষে, কারা রাশিয়ার পক্ষে যাওয়ার পথে রয়েছে, আর কারা ইউক্রেনকে সমর্থন করার পথে রয়েছে। এর বাইরেও আরো একটা রং ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে যে নিউট্রাল, অর্থাৎ যারা যারা নিউট্রাল রয়েছে। এবং এই ছবি প্রকাশ্যে আসার পর সমস্ত ইউক্রেনের মিডিয়া, সমস্ত ইউক্রেনের সংবাদ মাধ্যমে এই ছবি সামনে প্রকাশ্যে আসার পর ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে ইউক্রেনের প্রত্যন্ত জায়গায়, প্রত্যন্ত প্রান্ত, গ্রাম থেকে শুরু করে সব জায়গায়, যে তাহলে কারা তাদের পাশে আছে। এবং গোটা বিশ্বজুড়ে এই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে এই ম্যাপ, যা ইউক্রেনের মিডিয়ার তরফ থেকে প্রকাশ করা হয়েছে, ইউক্রেনের সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। এবং কোথাও তাহলে পক্ষগুলো আরো বেশি, এই বিভাজনগুলো আরো বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে, সন্দেহ নেই। যে ম্যাপে কোথাও ভারতও রয়েছে, যে ম্যাপে কোথাও ভারত রয়েছে এবং ভারতের অবস্থান সেখানে দেখানো হচ্ছে গ্রে রং করে, অর্থাৎ ধূসর রং, যে ধূসর রং হচ্ছে নিউট্রালিটি, অর্থাৎ নিরপেক্ষতার প্রতীক। সেই নিউট্রালিটি, নিরপেক্ষ রং দিয়ে কোথাও বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে ভারত এখনো কোনো পক্ষ নেয়নি, এবং ভারত যে পক্ষ নেয়নি এবং ভারত যে কোনো রকমের হিংস্রতার পক্ষে নয়, সেটা এর আগে ভারত বারবার জানিয়ে দিয়েছে। ভারত যেরকম যুদ্ধের পক্ষে নয়, সেরকম ভারত কোনোভাবেই কোনো হিংসার পক্ষে নয়। এবং একই সঙ্গে ভারত কিন্তু সমানভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইউক্রেনের জন্য। ইউক্রেন যুদ্ধে প্রথম থেকেই নিরপেক্ষ ছিল ভারত। বুধবার সংসদে শান্তির পক্ষে সওয়াল করে ভারতের অবস্থান ফের একবার স্পষ্ট করলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভারত যে পক্ষ নেয়নি এবং ভারত যে কোনো রকমের হিংস্রতার পক্ষে নয়, সেটা এর আগে ভারত বারবার জানিয়ে দিয়েছে। ভারত যেরকম যুদ্ধের পক্ষে নয়, সেরকম ভারত কোনোভাবেই কোনো হিংসার পক্ষে নয়। এবং একই সঙ্গে ভারত কিন্তু সমানভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইউক্রেনের জন্য। আজকে সংসদে পর্যন্ত আমরা কি দেখলাম যে এস জয়শঙ্কর তিনি বললেন যে বুচায় যা হয়েছে, বুচার গণহত্যা, সেটা ভারত নিন্দা করে এবং তার জন্য ভারত চায় যে নিরপেক্ষ তদন্ত হোক, আসল যে সত্যতা উদ্ঘাটিত হোক। কারণ শুধুমাত্র একতরফা ভরসা নয়, ভারত, আমাদের দেশ চাইছে এই মুহূর্তে নিরপেক্ষ তদন্ত। কারণ বারবার করে রাশিয়ার তরফ থেকে দাবি করা হচ্ছে রাশিয়ার হাতে এমন কিছু তথ্য প্রমাণ রয়েছে, এমন কিছু নথি রয়েছে যা দিয়ে রাশিয়া প্রমাণ করে দেবে যে আসলে তারা যখন 30শে মার্চ বুচা ছাড়ে লিখিত পরিতভাবে সই করে, সেই সময়তে বুচায় এমন কোনো ঘটনা ঘটেনি যাকে গণহত্যা বলা চলে। পুড়ে যাওয়া সারি সারি মৃতদেহের ভিড়, বুচা শহর যেন এক মৃত্যুপুরী। ইউক্রেনের পরিস্থিতি নিয়ে লোকসভায় আলোচনা প্রসঙ্গে বুচা গণহত্যায় নিরপেক্ষ তদন্তকে ভারত সমর্থন করে বলে সংসদে জানালেন এস জয়শঙ্কর। যুদ্ধ থামাতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি। India's approach will be to promote dialogue to end the conflict, mitigate economic distress for itself and for the world, and to work with its partners to these ends.
অপারেশন গঙ্গার মাধ্যমে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানো হয়েছে। সারা বিশ্বে এই সাফল্যকে মডেল করা হচ্ছে বলে দাবি বিদেশ মন্ত্রীর। गंगा के बारे में सबसे पहले मैं ये एक किस्म से एम्फसाइज करना चाहता हूँ कि हमारा सबसे पहला इवैक्यूएशन था। हमारे स्केल में आज तक किसी ने इवैक्यूएशन नहीं किया कि जो 20,000 लोग हमारे नागरिक जो आए और दूसरे लोग के नागरिक जो हम भारत वापस लाए, ये काम किसी और देश ने नहीं किया। এখনো পর্যন্ত চলছে ওডেসায় বারবার আক্রমণ, নাগারে আক্রমণ এবং একই সঙ্গে ওডেসাকে কেন্দ্র করে যেভাবে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যুদ্ধে তুঙ্গে উঠেছে। একদিকে বিভিন্ন জায়গা থেকে তারা বলছে যে বিভিন্ন জায়গা তারা দখল করে নিতে পেরেছে, পুনর্দখল করতে পেরেছে, আর অন্যদিকে ওডেসা এই মুহূর্তে সত্যি সত্যি বারবার কোথাও বিস্ফোরণে কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে ওডেসা সমুদ্রের একদম শেষ পোর্ট, একটা বন্দর, অর্থাৎ গোটা ইউক্রেনের একদম দক্ষিণ পশ্চিম প্রান্তের শেষ গুরুত্বপূর্ণ বন্দর হচ্ছে ওডেসা। কেন ওডেসার দখল নিয়ে এত ঝামেলা, ওডেসার দখল নিয়ে এত যুদ্ধ, ওডেসার দখল নিয়ে নতুন করে কেন যুদ্ধের মেঘ ঘনিয়ে আসছে? কারণ হচ্ছে ওডেসা হচ্ছে সেই গুরুত্বপূর্ণ বন্দর যে বন্দর থেকে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস আসে ইউক্রেনে এবং ইউক্রেন থেকে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস যায় অন্যান্য দেশে। এবং সেই গুরুত্বপূর্ণ জিনিসগুলো কি কি? শুধুই কি ব্রেড, পাউরুটি, দরকারি জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস? না, আসলে ওডেসা এই বন্দরটা মূলত ব্যবহার করা হয় সামরিক সরঞ্জাম ইউক্রেনে আসার জন্য। অর্থাৎ বিভিন্ন দেশ থেকে যে ধরনের সামরিক সাহায্য করা হয় ওডেসার ইউক্রেনকে, তার জন্য কোথাও বেছে নেওয়া হয়েছিল এই ওডেসা বন্দরে। সমস্ত সামরিক সাহায্য থেকে শুরু করে সমস্ত গুরুত্বপূর্ণ সামরিক অস্ত্র আসে এই ওডেসা মারফত ঢোকে ইউক্রেনে। এবং সেই কারণেই কি তাহলে যে ইউক্রেনের যে সাপ্লাই লাইন সেটাকে কাটার জন্য কি এই মুহূর্তে ওডেসা দখল করে রাখা হয়েছে? সব থেকে বড় প্রশ্ন। এবং যদি তাই হয় তাহলে ওডেসার দখল এই মুহূর্তে ছাড়বে না রাশিয়ান সেনা। ওডেসার সাম্প্রতিক আপডেটগুলো দেখে নেব একটা বিশেষ প্রতিবেদনে। ওডেসা ইউক্রেনের অতি গুরুত্বপূর্ণ বন্দর শহর। একেবারে কৃষ্ণ সাগরের গা ঘেঁষে তৈরি হওয়া এই বন্দর শহর ইউক্রেনের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ওডেসা এখন দখলে মরিয়া হয়ে উঠেছে রাশিয়া। এর সঙ্গে সঙ্গে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট তা হচ্ছে এই পিস টক চলার মধ্যেই আবার নতুন করে হামলার ঘটনা ঘটলো। সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক পোর্ট ওডেসায়, যেখানে রাশিয়ান আর্মির তরফ থেকে গতকালই মিসাইল অ্যাটাক হয় এবং আজকেও সেখানে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়। শেষ পর্যন্ত তার নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং মনে করা হচ্ছে যে যেহেতু কিভের চতুর্দিক তারা পুনর্দখল করতে সক্ষম হয়েছে এবং যেহেতু রাশিয়া, আমি আগেই বললাম, যেহেতু রাশিয়ার বলগোরোদ সেখানকার যে তেলের ডিপো তা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে যেটা এখনো পর্যন্ত ইউক্রেনের আর্মি স্বীকার করেনি যে তারা করেছে, সেই জায়গা থেকে হয়তো মনে করা হচ্ছে পাল্টা নতুন করে এই অ্যাটাক শুরু হলো এবং এই ওডেসা দিয়ে নতুন করে কোথাও এই আক্রমণ আবার শুরু হচ্ছে, এমনটাই কিন্তু আশঙ্কা প্রকাশ করা হচ্ছে ইউক্রেনের তরফ থেকে। যে সময় মিসাইল অ্যাটাক হয় প্রত্যেকে গ্যাস ভরাবার জন্য এসেছিল এই পাম্পে এবং সেই সময় যখন মিসাইল অ্যাটাক হয়, এবং শুধু তাই নয়, এখানে টানা গুলি চলে, বোম্বার্ডমেন্ট হয় এবং শেলিং হয়, তারপরে তছনছ হয়ে গিয়েছে। এই মোড়টা কেন গুরুত্বপূর্ণ আমি আরো দেখাবার চেষ্টা করব। একদিকে এই অবস্থা, উল্টো দিকে দেখুন গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমি এই দিকটা একটু আসবো, যেখানে গাড়ি দাঁড়িয়ে এই টানা বম্বার্ডমেন্টের কারণে যে অবস্থায় রয়েছে। আসি এখানকার ছবিগুলো দেখাই। অনেক কিছু উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে এই বাইরের রিজিয়নটা টেক ওভার করার পর। খুব সাবধানে এদিকে দেখাবো, এখনো পর্যন্ত সেই ভাঙা গাড়ি পড়ে রয়েছে, যেখানে এখানে গাড়ির সারি ছিল, একটু একটু করে কোথাও তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যখন আসি সেই সময়তেও কোথাও তুলে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যেকটা অভিঘাতে এইভাবে বম্বার্ডমেন্টের অভিঘাতের কি অবস্থা আমি দেখাবার চেষ্টা করছি। এখনো পর্যন্ত এই রাস্তায় সবাইকে আসতে দেওয়া হচ্ছে না, কারণ প্রত্যেক মুহূর্তে বিপদ লুকিয়ে আছে। আমি উল্টো থেকে দেখাই এই শপিং মার্কেটের ছবিটা।
কেন বারবার করে বলছিলাম আমরা, কেন বারবার করে বলা হচ্ছে যে এই রাস্তা কেন জিটোমার, আমি আগে থেকে বলছিলাম যে জিটোমার রিজন থেকে শুরু করে কিভকে ঘিরে ফেলার যে কাজ অত্যন্ত গুরুত্ব। একদম একদম স্বর্ণালী, বুঝতে পারছি যে এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিভ ও ব্লাস থেকে স্বর্ণালী সরাসরি রয়েছে এমন একটা জায়গায় স্বর্ণালী রয়েছে। শেলিং এবং যুদ্ধের ক্ষত কোথাও রেখে দিয়েছে এখানে। আমি দেখাবো একদম সুপার মার্কেটের সামনের অংশটা, সব জায়গা এখনো পর্যন্ত সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি ভয়াবহ ছবি। অর্থাৎ এখানে কিভ থেকে যে পালানোর রাস্তা, সেই পালানোর রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল। এখান থেকে কোনো রকম পালানোর রাস্তা রাখা হয়নি। একদিকে এই হাইওয়ের একদিকে যেরকম চলে যাচ্ছে সোজা জিতোমারের দিকে, এখানে ভেতরে এবং এখানে দেখাবো আমি রোহিত, যদি এখানে শুধু অ্যাটাক হয়েছে, শেলিং হয়েছে তা নয়, টানা গুলি চলেছে। একটু এগুলো দেখা যাবে যে টানা গুলির দাগ, টানা বুলেটে ঝাঁচড়া হয়ে গিয়েছে এই শপিং সেন্টার সুপার মার্কেট যেগুলো হাইওয়ের ধারে থাকে। একদিকে হচ্ছে গ্যাস স্টেশন, অন্যদিকে হচ্ছে এই সুপার মার্কেট, যা ঝাঁঝরা হয়ে গিয়েছে। আমি আবারও চলে যাই হাইওয়ের দিকে, একটুখানি বোঝাই যে এই হাইওয়েটা কেন গুরুত্বপূর্ণ ছিল। আমি এখান থেকে, অর্থাৎ যেখান থেকে ওদিকে গেলে হচ্ছে কিভ, মাত্র 20 কিলোমিটার, আর এখান থেকে যদি আমরা যাই তাহলে কয়েক কিলোমিটারের পর, ঠিক 70 থেকে 80 কিলোমিটার পর জিতোমার আসছে। যদি সত্যি এই রাস্তা খোলা থাকে তাহলে এখান থেকে মাত্র এই রাস্তা ধরলে মাত্র 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় জিতোমার, 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় রিভনে, এবং সেখান থেকে লভিভ হয়ে চলে যাওয়া সম্ভব একেবারেই পোল্যান্ড চেকপোস্টে, এবং সেখান থেকে পোল্যান্ডে ঢুকে যাওয়া সম্ভব ছিল। কিন্তু এই রাস্তায় কোথাও হয়ে দাঁড়ালো মরণ ফাঁদ ইউক্রেনবাসীর জন্য। ক্যাপিটাল থেকে, রাজধানী থেকে, কিভের রাজধানী থেকে এই রাস্তা ধরে বেরোবার সময় কোথাও এখানে নারকীয় তাণ্ডব চললো, হত্যালীলা চললো, রাস্তা জুড়ে এলোপাথারিভাবে বিস্ফোরণ হলো। এখনো পর্যন্ত এই রাস্তা সম্পূর্ণ নিরাপদ নয়, কারণ এই রাস্তার দুধারে যে ছোট ছোট গ্রামগুলো রয়েছে যেখানে এখনো পর্যন্ত রাশিয়ান সেনা রয়েছে এখনো মনে করা হচ্ছে, এবং সেই কারণে রাস্তার দুধারে মাইন পাতা থাকছে এবং এখনো যখন তখন এখানে গুলি চলছে, এলোপাথারি ফায়ারিং চলছে। এবং ভুললে চলবে না যে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি, সেই পয়েন্টে একদম একদম স্বর্ণালী, যে 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 ছবি তুমি দেখাচ্ছ সত্যি ভয়াবহ। কিভ ও ব্লাস যেখানে তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছো, বহু মানুষ হয়তো এই অঞ্চল পেরিয়েই হয়তো বহু মানুষ পেরিয়েছেন। আপনারাও যারা দেখছেন তারা বুঝতেই পারছেন এত দূর থেকে স্বর্ণালী সমস্ত ছবি তুলে ধরছি, যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, আমরা বারবার তার কাছে পৌঁছানোর চেষ্টা করছি। যে ছবিগুলো স্বর্ণালী আমাদের দেখাচ্ছে যে ভয়াবহ পরিস্থিতি, স্বর্ণালী কঙ্কাল এবং নরকঙ্কাল কোথাও ছিল এই রাস্তার এদিকে। এখনো পর্যন্ত প্রতি পদে বিপদ লুকিয়ে আছে। আমি তাও একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করবো, কারণ আমি ওদিকে একদিকে ব্রিজের ভাঙাচোরা অবস্থাটা দেখালাম, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ব্রিজগুলো ছিল যেগুলো কোথাও জুড়ে রেখেছিল কিভকে, অর্থাৎ কিভকে যদি করতে হয়, কিভকে যদি সম্পূর্ণ আলাদা করে দিতে হয়, তাহলে এই রাস্তাগুলোতে আক্রমণ করা সব থেকে সহজ। এই রাস্তাগুলো এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা একটুখানি শুধু ওপর তার থেকে শুরু করে, মানে এই জায়গাটা কি ভয়ঙ্কর হয়ে রয়েছে, এবং উল্টো দিকে অর্থাৎ যেখানে মেট্রো স্টেশন ঢুকছে এবং যেখানে নিচে কোথাও বাস স্টপ রয়েছে সেদিকের অবস্থাটা একবার দেখাবো। রোহিতকে বলবো জুম করে দেখাতে, যে এখানে একটা দুটো অ্যাটাক নয়, টানা এই রাস্তাটাকে বিচ্ছিন্ন করে রাখার জন্য টানা আক্রমণ চালানো হয়েছে। এবার আমি চলে আসি একটু এদিকে। দূরে যে ছবিগুলো দেখা যাচ্ছে কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে রয়েছে, এবং এখানে ধরে একদম স্বর্ণালী যে ছবিগুলো আসলে দেখাতে চাইছে যে রাস্তা দিয়ে একটা সময় মানুষ সীমান্ত পেরিয়ে পোল্যান্ড সহ অন্যান্য জায়গায় যেতে চেয়েছিলেন, আজকে সেই রাস্তাগুলোই মরণ ফাঁদে পরিণত হয়েছে। লাগাতার হামলা চালানো হয়েছে, রাস্তাগুলোকে বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা হয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা হয়েছে, নিরুপায় হয়ে গেছে বহু মানুষ। আর তাই জন্যই হয়তো একটা বুচা, একটা কিভ মতো একাধিক ঘটনা ঘটেছে। স্বর্ণালী, তোমাকে আপাতত অনেক ধন্যবাদ এত সাহসী প্রতিবেদন তুলে ধরার জন্য, এবং রোহিতগঞ্জ একাধিক ছবি দেখিয়ে যাচ্ছে এই ভয়াবহ পরিস্থিতি। তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।